দর্শক, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দেব আপনাদেরকে। আজকের পুরো আলোচনা থাকবে ইরান, আমেরিকা, ইসরায়েল প্রসঙ্গে। কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ খবর আছে রাশিয়ার মস্কো। তো প্রথমে আমি রাশিয়ার মস্কোর খবরটি দিয়ে চলে যাব ইরান প্রসঙ্গে। দুর্দান্ত কিছু খবর দেব ইরান প্রসঙ্গে, হয়তো আপনাদের ভালো লাগবে। ইরান শুধু বিজয়ী হয়নি, ইরান এখন নতুন পরাশক্তি। এই ঘোষণা ইরানের পক্ষ থেকে চলে আসছে এবং এই যুদ্ধে আমেরিকা ইরানের কাছে তার পরাজয় মেনে নিয়েছে, সেই বিষয়টি আমি আপনাদের স্পষ্ট বলবো। পাশাপাশি ইসরায়েল ইরানে আক্রমণ করতে গেলে এখন থেকে প্রতিদিন ১,০০,০০০ বার ভাববে, ১০০ বার না, ১,০০,০০০ বার ভাববে। কেন ভাববে সেই বিষয়টি স্পষ্ট করব এবং এই লড়াইতে ইরানের লাভ ক্ষতির কিছু ফিরিস্তিও দেব। প্রতিদিন অল্প অল্প করে দিচ্ছি, আজকেও দেব। ভিডিওটা খুব বেশি লম্বা করব না। প্রথমেই আমি চলে আসি রাশিয়া প্রসঙ্গে। রাশিয়ার আপনারা যে খবর পেয়েছেন ইতিমধ্যে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গতকালকে তারা ৫৫৫টি ইউক্রেনীয় ড্রোন তারা ধ্বংস করেছে। কিন্তু এরই মধ্যে যে খবরগুলো আমাদের কাছে চলে এসছে, রাশিয়াতে ইউক্রেন ম্যাসিভ আকারে ড্রোন অ্যাটাক চালিয়েছে। পুরো মস্কোর ভেতরে বহু জায়গায় অ্যাটাক হয়েছে। মস্কো এখন শুধু জ্বলছে, এমন খবর চলে এসছে। বলা হচ্ছে যে এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইউক্রেনের ড্রোন মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে এবং রাশিয়া কিয়েভে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এমন এক সময় যখন রাষ্ট্রপতি জেলেনস্কি যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সমর্থন চাইছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়া ৫৫৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে প্রায় ২০০টি রাশিয়ার রাজধানীর দিকে এগিয়ে আসার সময় প্রত্যুত করা হয়েছে। মানে ৫৫৫টি ইতিমধ্যে তার ধ্বংসই করেছে, আর এর মধ্যে ২০০টি শুধু মস্কোর দিকে আসছে। তারপরও মস্কোতে ঢুকে ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে। মস্কোর মেয়র সোভিয়ানিন বলছেন যে বেশ কয়েকটি ড্রোন একটি তেল শোধনাগারে আঘাত হেনেছে। মস্কোর যিনি মেয়র তিনি স্বীকার করেছেন বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ব্যাপক হামলা প্রতিহত করে চলছে। এত সিরিজ অ্যাটাক ইউক্রেনের পক্ষ থেকে আসছে, একটার পর একটা ড্রোন, একটার পর একটা পাখির মতো ড্রোন ঢুকছে মস্কোর আকাশে। রাশিয়া পাগল হয়ে গেছে। মস্কোর মানে তাদের যত রকম প্রতিরক্ষা ব্যবস্থা আছে এগুলো দিয়ে পুরো আকাশে শুধু কি বলবো, মানে তারার, আপনার আকাশে প্রচুর তারা উঠলে একসাথে দেখেন না, সেরকম একটার পর একটা আসছে আর রাশিয়া শুধু সেগুলো মোকাবেলা করেছে। রাত ভর শুধু রাশিয়া এই ড্রোন মোকাবেলা করেছে। তারা বলছে যে বেশ কয়েকটি ড্রোন মস্কোর তেল শোধনাগার পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে এবং সোভিয়ানিন বলেন যে একটি শপিং সেন্টারও আঘাত হেনেছে ইউক্রেনের ড্রোন। রয়টার্স জানিয়েছে তেল স্থাপনটিতে এই হামলাটি চলতি সপ্তাহের দ্বিতীয় ঘটনা। এর আগে মঙ্গলবার একটি ড্রোন হামলায় এই তেল শোধনাগারটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। রাশিয়া জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে দেশটির জ্বালানি সংকট আরো তীব্র হচ্ছে। এটা রয়টার্সের তথ্য। কাজান থেকে পাঠানো এক প্রতিবেদনে ইউলিয়া শাপালোভা বলেছেন শোধনাগারটি একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যে জায়গায় ইউক্রেন অ্যাটাক করেছে। এটি রাশিয়ার রাজধানীর লক্ষ লক্ষ মানুষের প্রায় ৪০% পেট্রোল এবং অন্যান্য তেলজাত পণ্যের যোগান দিয়ে থাকে। তাহলে বোঝেন যে এটা কত গুরুত্বপূর্ণ রাশিয়ার জন্য তেল শোধনাগারটি। এবং আল জাজিরা বিভিন্ন তথ্য বলছে যে আঞ্চলিক গভর্নর বলেছেন যে পার্শ্ববর্তী মস্কো অঞ্চলে ড্রোন হামলা একটি বহুতল আবাসিক ভবন, একটি শিল্প স্থাপনা এবং বেশ কয়েকটি ব্যক্তিগত বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর তথ্য আসছে। বিমানবন্দর ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে, লোকজনকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তিনি একটি সোশ্যাল মিডিয়া জানিয়েছেন বুধবার রাতে এক অভিযানে ইউক্রেনীয় বাহিনী উত্তর ক্রিমিয়ান খালের ওপর একটি রেল সেতুতে হামলা চালিয়েছে, যা অধিকৃত ক্রিমিয়ার রাশিয়ার সামরিক রসদ সরবরাহ ব্যাহত করা সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। এদিকে তার আগেই কিয়েভ
এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো রুশ বিমান হামলার শিকার হয়েছে এবং ইউক্রেনে রাজধানীর উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, এখন আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছি যে রাশিয়া আজকে সবচেয়ে বড় অ্যাটাকের মুখোমুখি হয়েছে। তার রাজধানী খোদ মস্কো। রাশিয়া ঠেকাতে পারেনি। পরাশক্তির এই যে পতন বা পরাজয়, এটা আমরা এখন দেখতে পাচ্ছি। কয়েকটা বিষয় একটু উল্লেখ করলে বুঝতে পারবেন সহজে যে ইরান কিন্তু হারিয়েছে আমেরিকা, গালফ, ইসরায়েলকে, কয়েকটা রাষ্ট্রকে একসাথে। আমেরিকা শেষ পর্যন্ত ইরানের শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি করেছে। আজকে ইউক্রেনের মতো একটি দেশ রাশিয়াকে যে খেলা দেখিয়েছে এবং আজকে যুদ্ধের কত বছর, এখন এই যুদ্ধ শেষ হয়নি। অর্থাৎ এখান থেকে বাংলাদেশের কিছু শেখার আছে। এই কথাটা কেন বললাম? বাংলাদেশ সবসময় বলে ভারত আমাদের খাওয়ায়। অনেকে বলে আমাদের অনেক পা চাটা সাংবাদিক আছে, পা চাটা বুদ্ধিজীবী আছে, ফিফথ কলামের বুদ্ধিজীবী আছে, বাংলাদেশের অনেক পলিটিশিয়ান আছে। হ্যাঁ, কেউ ভারত বিদ্বেষমুখী নিয়ে ভারতের পক্ষেই থাকে, কেউ ভারত সমর্থন করে না বাট ভারতের অনুসারী। তো বাংলাদেশের যারা রাজনীতি করেন, যারা ভালো ভালো পজিশনে থাকেন, দেখবেন অধিকাংশ ভারতের, আওয়ামী লীগের যারা গুরুত্বপূর্ণ পদে মন্ত্রিত্ব পেয়েছেন এরা ভারতের অনুসারী। বিএনপির মধ্যেও আমরা দেখছি যারা ভারতের আস্থাভাজন, ভারতের প্রিয়ভাজন, তারাই গুরুত্বপূর্ণ পদে বসেছেন। আর যারা দেশপ্রেমিক তারা খুব বিপদের মধ্যে আছেন। এর মধ্যে আমরা বাবর ভাইয়ের নাম বলতে পারি, আলতাফ হোসেনের নাম বলতে পারি, মঈন খানের নাম বলতে পারি, অনেকের নাম আমরা বলতে পারি। তো দিন শেষে দেশপ্রেমিকরা অপমানিত হয়, আর যারা ভিনদেশীদের স্বার্থ রক্ষা করে তারা গুরুত্বপূর্ণ পদ পায়। এখান থেকে আমাদের পলিটিশিয়ানরা আস্তে আস্তে করাপ্টেড হয়। এখান থেকে আমাদের পলিটিশিয়ানরা ভিনদেশীদের প্রেমে পড়ে। স্বদেশ প্রেমীদের সংখ্যা কমে আসে, কারণ দিন শেষে তারা দেখে সবার রাজনৈতিক একটা উচ্চাভিলাষ থাকে, আমি মন্ত্রী হব, গুরুত্বপূর্ণ পদ পাবো। তারা যখন দেখে যে দেশপ্রেমিকরা গুরুত্বপূর্ণ পদ পায় না, তখন তারা দেশ বিক্রির কাতারে চলে যায়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আর এই জাতি তাদেরকে ভোট দেয়, এই জাতি তাদেরকে ভোট দেয় যারা ঋণ খেলাপি, যারা লুটপাটকারী, যারা দেশ বিক্রি করে, যারা নিজের নামে ইউনিয়নের নামকরণ করে, পারলে দেশের নামটা তারা নিজের নামে করতে চায়। এই জাতি ইনসাফকারীকে, ন্যায় বিচারককে, সৎ মানুষকে ভোট দেয় না। তাই এই জাতিকে ভিক্ষাও দিবেন না, এই জাতি কোনো বিপদে বলে সাহায্য করবেন না, কারণ এই জাতি নিজের পায়ে নিজে কুড়াল মারে। আসেন, গুরুত্বপূর্ণ বক্তব্যটি শেষ করলাম। তো এখন যে বিষয়টি হলো, ইউক্রেন রাশিয়াকে এখন পর্যন্ত বিজয় নিতে দেয়নি, বরং রাশিয়ার ব্যাপক ক্ষতি হচ্ছে। ভারত আমাদের হুমকি দেখায়, ভয় দেখায়, তাহলে আমাদের কি করতে হবে? ছোট দেশ, এই জন্য আমরা মাথা নত করবো? ইরান কি মাথা নত করেছে? ইউক্রেন কি মাথা নত করেছে? করেনি। আফগান মাথা নত করেছে? করেনি। সিরিয়া করেনি। আসলে আমাদের মধ্যে তিনটা জিনিসের প্রয়োজন। একটা বিশাল দেশপ্রেমিক গোষ্ঠী যারা দেশের জন্য লড়াই করতে পারে। আমাদের মধ্যে একটা সাহসী জাতি দরকার যারা মৃত্যুকে পরোয়া করে না। আর আমাদের দেশের মধ্যে আমাদের সেনাবাহিনীর হাতে আধুনিক অস্ত্রের দরকার। এই তিনটি জিনিস ইরানের ছিল বলে আমেরিকা হেরে গেছে। ইরানের দুটো জিনিস স্রেফ ছিল, এক ড্রোন আর মিসাইল, আর আমেরিকা সব আছে। ইরানের ভালো যুদ্ধ বিমান নেই, ভালো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ইরান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু দুটো বিষয় পুরো বিজয় তার পক্ষে নিয়ে এসছে, নিজেদের তৈরি ড্রোন, নিজেদের তৈরি মিসাইল। অথচ আমেরিকা সব আছে, সব থেকেও আমেরিকা পরাজিত। তো বাংলাদেশের সেনাবাহিনীকে ফার্নিচার, রোড, রাস্তার জ্যাম, বড় বড় ভবন, ইমারত, এগুলো না তৈরি করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে দিয়ে এমন কিছু তৈরি করেন যাতে আমাদের শত্রুরা বুঝতে পারে আমাদের সেনাবাহিনীর মধ্যে কিছু আছে, আমরা কিছু করতে পারি। ড্রোন, যুদ্ধ বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো নিয়ে আমাদের গবেষণা করতে হবে। যে দেশের সচিবরা খিচুড়ি রান্না শিখতে আমেরিকা, লন্ডন, কানাডা যান রাষ্ট্রে টাকা খরচ করে, সেই দেশ বেশি দূর আগাবে না। এই দেশ লুটপাটের জন্য শুধু বসে তারা। আর সবচেয়ে বড় চোর হলো দেশের আমলারা, মনে রাখবেন। এবং যারা রিটায়ার করে আমলারা, তখন তারা সে নীতি কথা বলে, দেখবেন খুব দুর্দান্ত কথা বলে যে যতদিন তারা চাকরি করে সার্ভিসে থাকে আমাদের আমলারা সব কটা চুরির জন্য কাজ করে।
এবং প্রচুর টাকার মালিক হয়। রিটায়ার করার পরই এদের কথা শুনলে মনে হবে যে আকাশ থেকে নামা ফেরেশতা। এরা নিজেরা ক্ষমতা থাকতে কিচ্ছু করে না। ক্ষমতা হারালেই এদের নীতিকথা শুরু হয়। আমলাদের বক্তব্য দেখবেন, লিখনি দেখবেন, টক শোতে আসলে দেখবেন। আসেন। তো আমরা কি বুঝলাম? যে বাংলাদেশকে আমাদের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গেলে ৩ টি বিষয় ইমার্জেন্সি লাগবে। আপাতত বাদ দেন। ইরানের প্রসঙ্গে চলে আসি। ইরানের সাথে আমেরিকার একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। আপনারা ইতিমধ্যে সব গণমাধ্যমে দেখেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন মার্কিন চুক্তিকে ঐতিহাসিক দলিল হিসেবে তিনি প্রশংসা করে ফেলেছেন। এই চুক্তিটিকে ঐতিহাসিক দলিল বলছেন ইরানের প্রেসিডেন্ট। এবং খুব মজার বিষয় হলো যে পাকিস্তানের মধ্যস্থতায় এটি হয়েছে। ইরানের রাষ্ট্রপতি তার অফিসিয়াল এবং এক্স অ্যাকাউন্টে এই চুক্তিটি দেখিয়েছেন। স্ক্রিনে আপনারা আমার ভিডিওর মধ্যে এখন দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের মধ্যস্থতায়, শাহবাজ শরীফের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরটি হয়েছে এবং এই দুতিয়ালির কাজটি শাহবাজ শরীফ করেছিলেন বা পাকিস্তান রাষ্ট্র হিসাবে করেছে। সেখানে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্বাক্ষর করেছেন। তো বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরান অন্তর্বর্তীকালীন চুক্তিতে দখলদারিত্বের অবসানের বিষয়টি অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও লেবাননের দক্ষিণে আগ্রাসন অব্যাহত রাখায় ইসরায়েল ৩ জনকে হত্যা করেছে। দেখেন, এই আলোচনা যখন চলছে দুটো রাষ্ট্র, তখন আবার ইসরায়েল বাগড়া দিচ্ছে। আবারও লেবাননে কিছু অ্যাটাক করেছে। লেবানিজরাও তাদেরকে মারধর করেছে, ভালো দিয়েছে, বেশ কজনকে ওপারেও পাঠিয়েছে এমন খবর আসবে। এখানে কয়েকটি বিষয় এখন উল্লেখ করতে হবে যে এই লড়াইতে আসলে কে কি পেল। আপনারা দেখতে পাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান দেখাচ্ছে সিগনেচারের কাগজটি এবং ইতিমধ্যে পারস্য উপসাগর ছেড়ে আমেরিকা যাওয়ার বন্দোবস্ত হয়ে গেছে। কিন্তু ইসরায়েল এখনো তলে তলে খেলছে কিভাবে এটাকে ভিস্তার দেওয়া যায়। আমেরিকা এই বিষয়ে যথেষ্ট অকিবহল বলে মনে হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাতা ফাঁদে আর পা দিবেন বলে মনে হচ্ছে না, কারণ তিনি অনেক কষ্টে হাতে পায়ে ধরে ফিল্ড মার্শাল আসিফ মনিরকে টেনে এনে, শাহবাজকে টেনে এনে ডিলটি করিয়েছে। এখানে ইরানের চেয়ে আমেরিকার বেশি স্বার্থ আছে বলে মনে করা হচ্ছে। আসেন একটা গুরুত্বপূর্ণ খবর দেই। এই ডিলের মাধ্যমে আমেরিকা কি পেল, ইরান কি পেল? আমেরিকা পেয়েছে মাত্র দুটো জিনিস। এক, ইরান হরমুজ খুলে দিয়েছে, তেলের প্রবাহ এখন ওপেন হয়ে গেছে। তেল এখন যে কোনো দেশ সহজে আনা নেয়া করতে পারবে, আর কোনো বাধা সৃষ্টি করবে না ইরান। আর দ্বিতীয়টি পেল, ইরান অ্যাটম বোমা বানাবে না, নিউক্লিয়ার বোমা বানাবে না, এই স্বীকৃতি বা এই অনুমোদন। ট্রাম্প এছাড়া আর কিছু পায়নি, বাকি যা পাবার সব ইরান পেয়েছে। এখন বলবেন এই দুটো তো অনেক গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন হলো, এই যুদ্ধ শুরুর আগে দুটো তো কনফার্মই ছিল, এই দুটো নিয়ে তো কোনো ঝামেলা ছিল না। ইরান মাসলা দিয়েছিল, একদম তারা ফতোয়া দিয়ে বলেছিল নিউক্লিয়ার বোমা বানানো হারাম। কে দিয়েছিল? আয়াতুল্লাহ আলী খামিনি। তাই ইরান কখনো নিউক্লিয়ার বোমা বানাবে না, বানায়নি বলা হচ্ছে। গোপনে কি করছে সেটা আমার আপনার বিষয় না, সেটা ইরানের নিজস্ব বিষয়। তো ইরান নতুন করে আমেরিকাকে বলছে ওকে আমরা বানাবো না, তারা তো আগেই বলেছে। তার মানে এটা ট্রাম্প নতুন করে পায়নি, এটি বহু 40 বছর ধরে এইভাবেই আছে। হরমুজ প্রণালী তো খোলাই ছিল, ইরান কি হরমুজ প্রণালী আটকেছে? যুদ্ধ শুরু করার পর এটাকে নিউক্লিয়ার বোমার মতো ব্যবহার করছে ইরান। তার মানে মাঝখান দিয়ে যুদ্ধটা ইরান তার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে, তার জব্দকৃত অর্থ পেয়েছে, 300 বিলিয়ন মার্কিন ডলার পেয়েছে এবং আন্তর্জাতিক বাজার ইরানের জন্য ওপেন হয়ে গেছে। প্রতিবেশীদের সাথে ইরানের এখন ভালো সম্পর্ক হচ্ছে। গালফ কান্ট্রির সাথে ইরানের একটা গোপন শুধু না, প্রকাশ্যে রিলেশন তৈরি হচ্ছে। আগামীতে তারা এক অভিন্ন সামরিক কৌশল নিয়ে কাজ করবে। অনেকগুলো বিষয় ইরান পেয়ে গেছে। আর আমেরিকা যে দুটো জিনিস পেয়েছে, দুটো আগেই তো আমেরিকার হাতেই ছিল, আমেরিকার নতুন করে তো পায়নি। শুধু যুদ্ধে আমেরিকাকে দুটো জিনিস নতুন করে দেওয়া হলো আগের মোড়কেই, অর্থাৎ এই মোবাইলটাকে আমি আপনাকে দিলাম, কভারটা চেঞ্জ কর। একই মোবাইল, কভারটা পূরণ হয়ে গেছে, নতুন একটা কভারে, মোবাইলটা একই। আমেরিকায় বেশি কিছু পায়নি। কিন্তু ইরান কি পেয়েছে? ইরান তার পুরো অর্থনীতি কাঠামোকে নতুন করে দাঁড় করাবার সুযোগ পেয়েছে। হরমুজ থেকে ইরান এখন টোল পাবে। টোল শব্দটা না, এটা হলো পরিষেবা। তারা মানুষকে
নিরাপত্তা, বিভিন্ন রকম সহযোগিতা দেবে, বিনিময়ে তারা একটা ভালো অর্থ পাবে। দ্বিতীয়ত, তাদের জব্দকৃত টাকা পৃথিবীর বহু দেশে আটকে ছিল, কয়েক বিলিয়ন না, বলা হচ্ছে যে $120 বিলিয়ন মতো। 24 বিলিয়ন ইরান এখন পাচ্ছে, পেয়েছে বা পাচ্ছে। 300 বিলিয়ন ইরানে ইনভেস্ট হবে। $300 বিলিয়ন ইরানে ঢোকা মানে বোঝেন ইরানকে ধরতে পারবে কেউ সহজে? আর ইরানের অর্থনীতি কোথায় দাঁড়াবে? পাশাপাশি ইরানিরা বিশ্বব্যাপী তাদের প্রযুক্তি শেয়ার করবে, আবার ইরানের পণ্য বিশ্বব্যাপী যাবে। ইরানের তেল এবং গ্যাস বিনা বাধায় পৃথিবীর সব দেশে যাবে। এখন বাংলাদেশ ইরান থেকে তেল আনবে অনেক সস্তায়। এই দক্ষিণ আফ্রিকায় এখন তেলের দাম কমে, দক্ষিণ এশিয়াতে এখন তেলের দাম কমে যাবে। জানি না বাংলাদেশে কমবে কিনা, কারণ বাংলাদেশে তো সরকার বলে তেলের কোনো সংকট নেই, আর তেলের দাম কই বেড়ে গেছে। আমরা যারা তেল এবং গ্যাস ব্যবহার করি আমাদের পার্সোনাল গাড়িতে, আমরা তো দেখছি কেন তরতর করে দাম বেড়ে গেছে। এই টাকাগুলি কার পকেটে গেছে আল্লাহ ভালো জানে। জিনিসপত্রের দাম বাড়লে তো দেশের লাভ হয় না, হয় কয়েকজন মন্ত্রীর, তাই তো? আমরা কম বেশি জানি। তো এখন এই পরিস্থিতির মধ্যে একটি বিষয় কনফার্ম হওয়া গেল যে ইরান এই নয়া যুদ্ধ কৌশলের মাধ্যমে আমেরিকাকে পরাস্ত করে তারা যে বিজয়টি পেয়েছে, এই বিজয় পৃথিবীকে অবাক করে দিয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে না, নতুন করে ইরানে আক্রমণের আর কেউ সাহস করবে না, কারণ ইরান নিজেকে বলছে আমরা এখন পরাশক্তি, কারণ আমরা দুটো পরাশক্তিকে পরাজিত করেছি, আমেরিকা এবং ইসরায়েল। তো তার মানে পরাশক্তিকে পরাজয়ের জন্য তারা এখন পরাশক্তি, তারা নিজের দাবি করছে। আপনি কি মনে করেন ইসরায়েল বা গালফ কান্ট্রি এরা কখনো আমেরিকা ইরানে আক্রমণের আগে 14 বার চিন্তা করবে না ইরান কি করে গেছে বা কি দিয়েছে আমেরিকাকে এবার শিক্ষাটা? ইরান তার নিজের নিরাপত্তা নিজেই অর্জন করেছে। ইসরায়েল লেবাননের সাথে পুষ্পাস করবে, কিন্তু ইরানের সাথে ঝামেলা করতে এখন চিন্তা করবে, যদি তার মাথা খারাপ না হয়। আরব ইরানের সাথে আর ঝামেলা যাবে না, কারণ আরব বুঝে গেছে তাদের ওস্তাদের ওস্তাদের ওস্তাদ আমেরিকা এমন মাইরটা খেয়েছে ইরানের হাতে, যাদের পেট্রো ডলার দিয়ে পাহারায় রাখা হয়েছিল তারাই মাইর খেয়ে দেশ ছেড়ে পালাইছে, তাদের ঘাটি গুটি উড়াই ফেলছে ইরান। তারা নিজেরা ইরানের সাথে লড়তে আসবে, ওই সাহস করবে? এখন কি করবে আরব? ইরানের সাথে সমঝোতা করবে, খাতির করবে। পাশাপাশি ইরান এখন মুসলিম ব্লকে ঢুকবে, তুর্কি, সৌদি, পাকিস্তান, মিশর, কাতার, এই যে ব্লকগুলি আস্তে আস্তে আওয়াজ আসবে। এবং ইসরায়েল এই খেলাটির মাধ্যমে ওয়ান সাইডেড একটা পক্ষে এককভাবে দাঁড়িয়ে গেছে, একক হয়ে গেছে বা এক ঘরে হয়ে গেছে। অর্থাৎ আগামী দিনে এই মুসলিম বিশ্বগুলো ইসরায়েলের বিরুদ্ধে নেটওয়ার্ক তৈরি করবে। আমেরিকাকে আর গোনায় ধরবে না, কারণ এবারই আমেরিকাকে অনেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমেরিকা বলেছিল সৌদিকে আসো যুদ্ধে, আসেনি। আরব আমিরাতকে বলছে আসো, আসে নাই। কাতার, কুয়েত, জর্দান, মিশর কেউ আসেনি। তুরস্ক আসেনি। শুধু পাকিস্তান, তুরস্ক আর মিশর মধ্যস্থতা এসেছে। আমেরিকা ইউরোপকে ডেকেছে, আসেনি। ন্যাটোকে ডেকেছে, আসেনি। তার মানে আমেরিকাকে না বলতে শিখে গেছে পৃথিবী। এখান থেকে একটি বিষয় ক্লিয়ার হয়ে গেছে আমেরিকা, যে পরাজিত হয় তার পাশে কেউ দাঁড়ায় না। আমেরিকা যে পরাজিত হয়ে গেছে, মুখে যতই বিজয়ের কথা বলুক, এটি বিশ্ব জেনে গেছে। আমি আপনি জানি, এটা পৃথিবী জানে না। যেহেতু ট্রাম্প পরাজিত হয়ে গেছে, কেউ ট্রাম্পের পাশে দাঁড়াবে না। এখন ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে বিদায়ের সময়, নেতানিয়াহু এবার নির্বাচনে, এই বছরই নির্বাচন শেষের দিকে বিদায়ের ঘন্টা বেজে গেছে। মাঝখান থেকে নতুন করে বিশ্বে নিজেকে মোড়ল হিসেবে দাঁড় করাচ্ছে ইরান। তার মানে এই মধ্যপ্রাচ্যে ইসরায়েল বা ইসরায়েলের শক্তির বিদায় ঘটতে যাচ্ছে।